বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আমি স্বাগত জানাচ্ছি আমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের। তাদের আসন্ন অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আমাদের আজকের এই ক্লাসটি। আমার বিষয় হচ্ছে ইতিহাস। আমি কালক্ষেপণ না করে সরাসরি আমাদের পড়ায় চলে যাচ্ছি। তা আজকে আমার বিষয় বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা। আর আমি যে ইটাতে করব সেটা হচ্ছে ইতিহাসের পরিচিতি। প্রথম অধ্যায় ইতিহাসের পরিচিতি। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম অধ্যায়ে ইতিহাসের পরিচিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর উপর ভিত্তি করেই তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। তো মনোযোগ সহকারে তোমরা যদি এই ক্লাসটি অনুধাবন করো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে সুবিধা হবে, এবং সেই স্বার্থে আজকে আমার এই ক্লাসটি নেওয়া। তা আমরা শুরুতে দেখি যে আমরা প্রতিটি জাতির, প্রতিটি দেশ, প্রতিটি পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেরই কোনো না কোনো ইতিহাস আছে। হ্যাঁ, তার রাষ্ট্র নির্মাণ বিনির্মাণ হোক বা যে কোনোই হোক, সভ্যতা আমরা অতীতে যদি দেখি সেই সভ্যতাগুলা, সেখানেও একটা ইতিহাস। তো ইতিহাস ছাড়া কোনো রাষ্ট্রই তৈরি হয়নি। তাহলে আমরা ইতিহাসের বাইরে নয়, আজকে আমরা পড়ব বাংলাদেশের ইতিহাস এবং এর ভেতরে প্রথম অধ্যায় ইতিহাসের পরিচিতি। তাই প্রথমে আমরা দেখব ইতিহাস কি। ইতিহাস শব্দটি কোথা থেকে এলো, কিভাবে এলো, এই ইতিহাস কেন, আমাদের ইতিহাস কি। তাহলে যদি আমরা এর যাই, তাহলে আমি ভূমিকায় একটু বলতে পারি যে প্রতিটি মানুষ আত্ম অনুসন্ধান করে। প্রতিটি মানুষের আত্মপরিচয় আছে, জাতিসত্তা আছে। এর বাইরে কেউ নয়, আমরা বাঙালি জাতি, আমাদেরও এরকম আত্মপরিচয় আছে। আমরা যদি দেখি তাহলে কি প্রতিটি মানুষ আত্ম অনুসন্ধান করে জাতিগোষ্ঠী জাতিসত্তা জেনে গৌরববোধ করে। তা আমরাও কিন্তু বাঙালি জাতি হিসেবে, আমরা কোন জাতি? আমরা বাঙালি জাতি। আমরা বাঙালি হিসেবে আমরাও গৌরববোধ করি। আমাদেরও আছে সেই 200 বছর ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, 200 বছর তাদের উপনিবেশ শাসনের বিরুদ্ধে লড়াই করার, সংগ্রাম করার ইতিহাস আছে। পাকিস্তানিদের বিরুদ্ধে 23 বছর তাদের শাসন শোষণের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস আমাদের আছে। সেই বাঙালি জাতিসত্তা ছিনিয়ে আনার ইতিহাস আমরা যদি দেখি, সেই 200 বছরে ব্রিটিশ শাসন, 23 বছরে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গিয়ে আমরা পরবর্তীতে আমাদের বিজয় ছিনিয়ে এনেছি, সেই বিজয় ছিনিয়ে আনার ইতিহাস। তাহলে আমরা দেখি প্রতিটি জাতির কি আছে, একটা ইতিহাস আছে, আমরাও তার বাইরে নই। এবং এই ইতিহাস হচ্ছে কি, সত্যকে অনুসন্ধান করা। ইতিহাস আমাদেরকে জানতে হবে, ইতিহাসের প্রথম জিনিস হচ্ছে যে যেখানে সত্যের বর্ণনা নেই সেখানে ইতিহাস নেই। তাহলে অতীত সত্য অনুসন্ধান করাই হচ্ছে ইতিহাস। তাহলে আমরা দেখি, আমরা একটু বোর্ডের দিকে তাকাই যে আমরা বাঙালি, আমাদের গৌরবময় ইতিহাস আছে, আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইতিহাস আছে, বিজয় ছিনিয়ে আনার ইতিহাস আছে। এবং 23 বছর, এই 200 বছর ব্রিটিশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে, 23 বছর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছি। এই হচ্ছে আমাদের ইতিহাস। তারপর আমরা দেখি যে ইতিহাস শব্দটি কোথা থেকে এলো, ইতিহাস শব্দটি কি। ইতিহাস হচ্ছে ইতি শব্দ থেকে। আমরা একটু দেখি, এই যে ইতি শব্দ, গ্রিক শব্দ। ইতি শব্দ থেকে ইতি শব্দের উৎপত্তি। ইতি শব্দ থেকে উৎপত্তি হয়েছে ইতি। এবং এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে ইতি শব্দের অর্থ কি? ঐতিহ্য। আমরা কিন্তু আবারও বলি যে ইতি শব্দ থেকে উৎপত্তি হয়েছে ইতি, রসই তরুশিকার হ। এই শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে ইতিহাস
আমরা যদি দেখি তাহলে সেখানে কি আসবে, ঐতিহ্য আসবে। এবং ঐতিহ্যটা কি, অতীতের অভ্যাস, ভাষা, শিল্প, সংস্কৃতি, তারপরে আমাদের যা ভবিষ্যতে সংরক্ষিত হয়। ঐতিহ্য হচ্ছে আমাদের ভাষা, শিল্প, সংস্কৃতি, আচার আচরণ সব কিছু যা আমাদের সংরক্ষিত থাকে, কাদের জন্য, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। এবং এই ঐতিহ্য আমরা তাইলে দেখি যে সংরক্ষিত থাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাওয়ার জন্য। তাহলে অতীতের কর্মবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তাহলে কি, অতীতের বস্তুনিষ্ঠ কর্মবিবর্তন এবং বস্তুনিষ্ঠ কি বিবরণ, এটাই হলো ইতিহাস। তবে এখন বর্তমান যে প্রেক্ষাপট, তার উপরেও ইতিহাস রচিত হয়, যেটাকে বলে কি সাম্প্রতিক কালের ইতিহাস। তাহলে কি আমরা ইতিহাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের হলো। তাহলে আমরা দেখি যে এই যে ইতি শব্দ থেকে আমরা পেলাম এটা, আরও দেখব যে এটার প্রতিশব্দ ইংরেজি শব্দটা কি। আমরা দেখি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দ। তাহলে কি গ্রিক শব্দ, কি শব্দ এটা, গ্রিক শব্দ হিস্টোরিয়া, HISTORIA, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এই ইংরেজি হিস্টোরি এসেছে, ইংরেজি হিস্টোরি। তাহলে এর প্রতিশব্দ কি, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিস্টোরি। এটা কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার এই হিস্টোরি প্রতিশব্দ, বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি প্রতিশব্দ হিস্টোরি, যার প্রতিশব্দ বাংলা প্রতিশব্দ কি, ইতিহাস। ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ হিস্টোরি। আচ্ছা, তাহলে এই ইতিহাসের জনক কে ছিলেন, ইতিহাসের জনক ছিলেন হেরোডোটাস। আমাদের নামটা একটু ভালো করে জানতে হবে। ইতিহাসের জনক ছিলেন কে, হেরোডোটাস। এবং তিনি কোন সময়কার, খ্রিস্টপূর্ব 5ম শতক, খ্রিস্টপূর্ব 5ম শতক, খ্রিস্টপূর্ব 5ম শতকে ইতিহাসের জনক হেরোডোটাস পরিপূর্ণভাবে ইতিহাসের কি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, এবং তিনি যা দেখিয়েছেন ইতিহাসের অর্থ কি, অনুসন্ধান। আমরা কিন্তু আগেই বলেছি যে অনুসন্ধান কি, অনুসন্ধান করা, সত্য অনুসন্ধান করা। তাহলে তিনি প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই শব্দ দুটিকে সংযুক্ত করেছেন। কে এটা, হেরোডোটাস। তিনি প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই শব্দ দুটিকে সংযুক্ত করেছেন, এবং এর ফলে ইতিহাস তার বিজ্ঞানে, ইতিহাস পরিণত হয়েছে কি বিজ্ঞানে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আসলে ইতিহাস তাহলে কি, সেই ইতি শব্দ থেকে ঐতিহ্যের সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে। এই আলোচনাটা পেলাম যে হিস্টোরি, ইংরেজি প্রতিশব্দ হিস্টোরি থেকে, হিস্টোরিয়া থেকে হিস্টোরি, আর এই হিস্টোরি শব্দের অর্থ হচ্ছে ইতিহাস। তারপরে আমরা এই যে আলোচনায় এর পরিপ্রেক্ষিতে আমরা কিছু ইতিহাসবিদ তাদের কিছু সংজ্ঞা আমরা কি করতে পারি, আলোচনা করতে পারি। তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে দেখি ইতিহাসবিদ কারের ভাষায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। তাহলে কি দেখলাম আমরা, কারের ভাষায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। আমরা কিন্তু এটাই জানি যে ইতিহাসকে নিয়েই আমরা বর্তমানে কি বেঁচে থাকি। তাহলে কি বর্তমানের প্রেক্ষাপট হচ্ছে অতীত। আচ্ছা, ইতিহাসের জনক হেরোডোটাস, আমরা যাকে একটু আগে আলোচনা করলাম, সেই হেরোডোটাস ইতিহাসের জনক। তার মতে কি, যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা বা লেখা। তাহলে আমরা কি পেলাম, যে হেরোডোটাসের সংজ্ঞা মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও
লেখা, এটাই হচ্ছে ইতিহাস। আচ্ছা, তারপরে আমরা ইতিহাসবিদ রেফসন বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। তাহলে আমরা যে আলোচনা করেছিলাম তা সব কিছু কিন্তু এই সংজ্ঞাগুলোর মধ্যে চলে আসছে। আচ্ছা, আধুনিক ইতিহাসের জনক, আধুনিক ইতিহাসের জনক আমরা পেয়েছিলাম প্রাচীন প্রথম ইতিহাসের জনক যিনি প্রথম ছিলেন তিনি ছিলেন কে? হেরোডোটাস। আর আধুনিক কালে আমরা দেখছি আধুনিক ইতিহাসের জনক ইতিহাসবিদ লিওপোল্ড ফন রেগ মনে করেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা প্রজন্মের পর প্রজন্মকে পৌঁছে দেওয়া বা ব্যাখ্যা করা, কিন্তু সেটা কি হতে হবে? সত্য এবং বস্তু নির্ভর, বস্তুনিষ্ঠ হতে হবে, সত্য বর্ণনা হতে হবে। অসত্য বিবরণ কখনোই ইতিহাস হতে পারে না। তাহলে সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধারাবাহিক সত্যনিষ্ঠ বিবরণ। ঠিক, তাহলে আমরা সর্বোপরি কি দেখলাম? যে ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত হয়। সঠিক ইতিহাস যেটা একেবারে ভিত্তি আছে সেই ইতিহাসটা সর্বোপরি কি দিয়ে হয়? সত্যকে নির্ভর করেই হয়। আচ্ছা, এরপরে আমরা আসি কি, তাহলে আমরা জানলাম যে ইতিহাস কি। আমরা এখন দেখব যে ইতিহাসের উপাদান বা উপকরণগুলো কী কী। এখন যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা ইতিহাস দেখব তার কিছু এলিমেন্টস বা উপাদান থাকে, কিছু উপকরণ থাকে। এই উপকরণগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে ইতিহাসের উপাদানগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? লিখিত এবং অলিখিত। লিখিত এবং অলিখিত। তাহলে ইতিহাসের উপাদান কয়টা? দুইটা, একটা লিখিত আর একটা অলিখিত। তাহলে এই লিখিত মানে হচ্ছে কি? যেটার প্রমাণ আছে, দলিল আছে, লেখা আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে লিখিত। আর অলিখিত হচ্ছে যেটা দেখা যায়, অনুভব করা যায়, দেখা যায়, কিন্তু সেটা লিখিত নয়। তাহলে আমরা দেখি যে লিখিত উপাদানগুলো তাহলে কি কি। লিখিত উপাদানগুলোর মধ্যে আছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র, প্রাচীন ধর্মগ্রন্থ। তাহলে এইরকম সাহিত্য আমরা দেখেছি প্রাচীনকালে হোক বা প্রাচীনকাল থেকে নিয়ে এই পর্যন্ত যেসব সাহিত্য রচিত হয়েছে সেই সময়কার প্রেক্ষাপট, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজ ব্যবস্থা সব কিছু বর্ণনা থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখি বৈদেশিক বিবরণ। বিভিন্ন পরিব্রাজক যারা বিভিন্ন দেশে পরিভ্রমণ করেছেন তাদের বিবরণের মধ্যেও কি এই ইতিহাসের বর্ণনা পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে কি ইতিহাসের উপকরণ, এইগুলো উপাদান এইগুলো। আচ্ছা, তারপরে আমরা দেখি দলিলপত্র। বিভিন্ন সময় বিভিন্ন দলিলপত্র হয়েছে, সন্ধি চুক্তি হয়েছে, এইগুলোও কিন্তু এর মধ্যেই আসে। তারপর দেখি প্রাচীন ধর্মগ্রন্থসমূহ। আচ্ছা, তাহলে এই উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি সাহিত্যের মধ্যে বেদ। সাহিত্যের মধ্যে আমরা দেখি কি? বেদ, হিন্দু সাহিত্য, তারপর কৌটিল্যের অর্থশাস্ত্র, আবুল ফজলের আইনি আকবরী, এরূপ আরও অনেক আছে যেগুলো সাহিত্যের মধ্যে ইতিহাসের উপকরণ হিসেবে সাহিত্য থেকে এগুলো এসেছে। তারপরে আমরা দেখি বৈদেশিক বিবরণ। এখানে ফাহিয়ান, হিউয়েন-সাং, ইবনে বতুতা, বিভিন্ন পরিব্রাজক বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, তারা তাদের সেই সব ভ্রমণ বর্ণনার মধ্যে সেই দেশের অর্থব্যবস্থা, সেই দেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সব কিছু তারা বর্ণনা করেছেন। সেইরূপ এখানে যেমন ফাহিয়েনের কুফি, হিউয়েন-সাংয়ের চিউকি, এরকম আরও অনেক রয়েছে। আমরা মোটামুটি এই উদাহরণস্বরূপ এইটুকু দেখতে পাই। দলিলপত্র, প্রাচীন পাণ্ডুলিপি, সন্ধি চুক্তি, এসব প্রাচীন ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, পুরাণ, এগুলোর মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এগুলো হচ্ছে লিখিত, এগুলি সবই কিন্তু লিখিত আকারে আছে। এগুলো হচ্ছে কি? ইতিহাসের লিখিত উপকরণ বা উপাদান। আরেকটা হচ্ছে ইতিহাসের আরেকটা উপাদান হচ্ছে অলিখিত, যেটা লেখা নাই। অলিখিত উপাদানগুলো মোটামুটি বেশিরভাগই আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। এই প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোই হচ্ছে কি? অলিখিত উপাদান। এই অলিখিত উপাদানগুলোর মধ্যে আমরা যেগুলো দেখতে পাই, যেমন এখানে
লিপিমালা, মুদ্রা, তারপরে আমরা একটু লিখি অলিখিত যেগুলো, আচ্ছা অলিখিত উপাদানগুলি হচ্ছে কি কি পেলাম আমরা? মুদ্রা, তারপরে লিপিমালা, স্থাপত্য, ভাস্কর্য, আচ্ছা তারপরে হচ্ছে প্রচলিত বিশ্বাস, ভাস্কর্য, প্রচলিত বিশ্বাস বা প্রথা। আর আছে কি? পুঁথি। তাহলে আমরা দেখি এই যে আমাদের মুদ্রা, আমরা যদি দেখি মুদ্রার মধ্যে তৎকালীন সময়ের কি দেওয়া আছে, মুদ্রা তৎকালীন সময়ের রাজার নাম, রাজত্বের নাম, সময়কাল এগুলোর বর্ণনা থাকে। লিপিমালা, বিভিন্ন লিপিমালা এরকম তৎকালীন সময়ের রাজ্যের নাম, রাজ্য ব্যবস্থা এগুলো বিভিন্ন কিছু বর্ণনা থাকে। স্থাপত্য, ভাস্কর্য, বিভিন্ন মূর্তি, তারপরে অতীতে সত্যনিষ্ঠ মানুষের অনুসন্ধান এর মধ্যে পাওয়া যায়। আচ্ছা তারপরে হলো প্রচলিত বিশ্বাস ও প্রথা, মানুষের আচার আচরণ, প্রচলিত বিশ্বাস প্রথা এগুলোও আমাদের সেই অলিখিত ইতিহাসের উপাদান। তারপরে আসি আমরা পুঁথি, তৎকালীন সময় মুখে মুখে এখনও গ্রাম অঞ্চলে এগুলো প্রচলিত আছে পুঁথি, তো এইগুলা কিন্তু এই ইতিহাসের অলিখিত উপাদান। আচ্ছা তাহলে আমরা দেখি ইতিহাসের উপাদান হচ্ছে দুইটি, একটা লিখিত আর একটা হচ্ছে অলিখিত। আমরা যদি এবার দেখি ইতিহাসের পরিসর অনেক, সেই অতীতকাল থেকে অতীত, ভবিষ্যৎ এবং এই বর্তমান প্রেক্ষাপটে ভবিষ্যতে এটা কি ব্যাপ্তি ঘটে। তাহলে আমরা দেখি ইতিহাসের স্বরূপ সত্য তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। আচ্ছা 2 নাম্বার হচ্ছে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে গতিশীল, যেটা বহমান বয়ে চলছে। আচ্ছা 3 নাম্বার হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি হচ্ছে ইতিহাসের বিষয় পরিসর, এর উপর তথ্য নির্ভর ধারাবাহিক। আর এটা ইতিহাস হচ্ছে ধারাবাহিক একটা তথ্য নির্ভর, এখানে সত্য এবং বস্তুনিষ্ঠ উপস্থাপন থাকবে। আচ্ছা তারপরে হচ্ছে ইতিহাসে 4 নাম্বার হচ্ছে যেটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যাবে, কিন্তু পৌঁছে যাবে, কিন্তু সেটা হবে কি সঠিক এবং বস্তুনিষ্ঠ সত্য উপস্থাপন। আচ্ছা এরপরে আমরা দেখি যে ইতিহাস কেন, এর গুরুত্ব, মানব ইতিহাস চর্চায়, মানব জীবনে ইতিহাস চর্চার গুরুত্ব কেন আমরা করব, কেন আমরা ইতিহাস পাঠ করব। তাহলে আমরা এই ইতিহাস পাঠের বা মানব ইতিহাসে ইতিহাস চর্চায় মানব জীবনের গুরুত্ব বা আমরা যেটাই বলি না কেন করব, এটা আমাদের একটু জানা উচিত যে মানব ইতিহাসের চর্চার গুরুত্বটা কী কারণে। 3টা কারণে। একটা হচ্ছে যে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, 2 নাম্বার হচ্ছে সচেতনতা বৃদ্ধি করে, 3 নাম্বার হচ্ছে দৃষ্টান্তের শিক্ষা দেয়। তাহলে আমরা দেখি কিভাবে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। আমরা যদি আমাদের দিকে তাকে, আমরা বাঙালি, আমাদের অতীত ইতিহাস থেকে আমরা যে শিক্ষা নেই সে দিয়ে আমাদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়, জাতিসত্তা এবং জাতীয় সংহতি সুদৃঢ় হয়। এই জন্য কি এই জ্ঞান ও আত্মমর্যাদা
বৃদ্ধি করে কি ইতিহাস। এই জন্য ইতিহাস পাঠ করলে দেশপ্রেম উদ্বুদ্ধ হতে পারে। ইতিহাসের থেকে জেনে অতীত ইতিহাস যদি সমৃদ্ধ হয়, গৌরবময় হয়, তাহলে সেই ইতিহাস পাঠ করে কি এখান থেকে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়, আত্মপ্রত্যয়ী হয়, আত্মসংযম বৃদ্ধি হয়, তারপরে জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ় হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। আমরা দেখলাম একটা কি সচেতন। ইতিহাস পাঠ করলে, সচেতনভাবে যদি কেউ ইতিহাস পাঠ করে, তাহলে সেই অতীত শিক্ষা থেকে এখানে উত্থান পতন, বিভিন্ন পরিবর্তন, কর্মবিবর্তন দেখা যায়। সেই ইতিহাস থেকে আমরা উত্থান পতন জেনে আমাদের সমস্যাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে সচেতনভাবে আমরা বর্তমানে ভবিষ্যতে চলতে পারবো। তাই আমাদের ইতিহাস মানব চর্চায় অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে দৃষ্টান্তর শিক্ষা। ইতিহাসে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইতিহাসে কি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। ব্যবহারিক শিক্ষা পেতে হলে আমাকে কি জানতে হবে? আমার দৃষ্টান্ত সম্পর্কে জানতে হবে। অতীত ইতিহাসের দৃষ্টান্ত যেগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকে, তাহলে আমি বর্তমান প্রয়োজনে সেগুলোকে কাজে লাগাতে পারবো। এবং সেই দৃষ্টান্ত থেকে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় কি যে শিক্ষণীয় দর্পণ। ইতিহাসের আরেক নাম হচ্ছে কি শিক্ষণীয় দর্পণ। ইতিহাসের আরেক নাম শিক্ষণীয় দর্পণ। তাহলে আমরা এইভাবে, তাহলে আমরা যদি অ্যাসাইনমেন্ট লিখতে যাই বা অ্যাসাইনমেন্ট আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে এইভাবে ক্রমান্বয়ে এইভাবে আমাদের একটু আলোচনা করতে হবে। প্রথমে আমরা কি অ্যাসাইনমেন্টটা লেখার শিরোনামটা লিখবা, অ্যাসাইনমেন্টের নম্বরটা লিখবা, তোমার বিষয় কোডগুলি লিখবা। এভাবে কভার পেজে আমাদের প্রিন্সিপাল স্যার তোমরা যদি উপস্থিত হয়ে থাকো, উনি খুব সুন্দর করে ধারাবাহিকভাবে স্টেজ বাই স্টেজ উনি এগুলো বুঝিয়ে দিয়েছেন এবং আমরা উপস্থিত ছিলাম। তোমরা যদি উপস্থিত থাকো তাহলে এটা অবশ্যই সবারই জানা আছে। তারপরও তোমাদের জ্ঞাতার্থে আমি একটু আলোচনা করতে চাই যে অ্যাসাইনমেন্ট যখন লিখবা, প্রথমেই তুমি যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে কি ভূমিকা। তোমার এই সিস্টেমে তুমি একটু লিখতে পারো, তাহলে তোমার উপকার হবে। প্রথমে তুমি শিরোনাম লিখবা, শিরোনাম তো লিখবা, তারপরে যখন লেখা শুরু করবা, আরেকটা জিনিস যেটা একেবারে জানা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে তোমাকে এক পাতা অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম হলো তুমি এই পাতা লিখবা, পেছনের পাতা লিখবা না। তোমাকে এক পাতায় লিখতে হবে, এক পেজে লিখে তারপরে ওই পেছনের পাতা বাদ দিয়ে আবার এক পাতায় উপরের পেজটাতে উপরের পাতাটাতে লিখবা, পেছনে লিখবা না। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, তাহলে প্রথমে তুমি কি লিখবা? ভূমিকা লিখবা। ঠিক আছে, তোমাদের কিন্তু অলরেডি এগুলো দেওয়া আছে। তোমাদের এই কি বলে আমাদের স্কুল থেকেও সরবরাহ করা হয়েছে। তোমাদের সেই 4টা স্টেজে তোমাকে লিখতে হবে। প্রথমে তুমি কি, তাহলে তোমাদের ভূমিকা কিন্তু নাই, কিন্তু তুমি একটু ভূমিকা লিখে, আর লেখার সিস্টেম হচ্ছে প্যারা করে লিখতে হবে তোমাকে। প্যারা সিস্টেমে এখানে কোনো 1-2 নাম্বার দেওয়ার দরকার নেই, তুমি প্যারা করে লিখে দেবা। তারপরে তুমি কি লিখবা? ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। আচ্ছা, তার পরবর্তীতে তুমি যেটা লিখবা ইতিহাসের উপকরণ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইতিহাসের গুরুত্ব। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে কি তোমার মানব জীবনে ইতিহাস চর্চার গুরুত্ব। জীবনে
ইতিহাস চর্চার গুরুত্ব। আচ্ছা, তাহলে আমরা দেখি আমরা যে আলোচনা করলাম মোটামুটি তার ভেতরেই আমাদের এইগুলি সব চলে আসছে। আচ্ছা, সর্বশেষ যেটা, এটা যখন তুমি ভূমিকা দিয়ে শুরু যখন করবা, ভূমিকা দিয়ে তারপরে শুরু করবে, এত বড় যে লিখতে হবে তা না, মোটামুটি একটা ভূমিকা দিয়ে তুমি লেখা শুরু করবা। তারপরে ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা, আমি কিন্তু অলরেডি এগুলো আলোচনা করেছি। যদি মনোযোগ সহকারে ক্লাসটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই লিখতে পারবা। তারপরে ইতিহাসের উপকরণগুলি, উপকরণ বা উপাদান একই জিনিস। তারপরে ইতিহাসের গুরুত্ব, আমরা কিন্তু শুরু থেকেই ইতিহাসের গুরুত্বটা শুরু থেকেই পড়ে আসছি। তুমি এখান থেকে তোমার নিজের ভাষায় নান্দনিকভাবে তুমি তোমার উপস্থাপনাটা এখানে প্রকাশ করবা যে কেন ইতিহাসের গুরুত্ব। আমি বারবার গুরুত্বটা প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ইতিহাসের গুরুত্বটা আলোচনা করেছি। তারপরে মানব জীবনে ইতিহাস চর্চার গুরুত্ব, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি আলাদাভাবেই আলোচনা করে দেখিয়ে দিয়েছি। এখন তোমরা তোমাদের মতো করে সুন্দর করে নিজেদের ভাষায় গুছিয়ে সুন্দর করে লিখবে এবং উপস্থাপনাটা যাতে একেবারে সুচারুরূপে সুন্দরভাবে নান্দনিকভাবে করবা। চারদিকে মার্জিন করবা, মার্জিন করে সুন্দর করে কালো কালি দিয়ে, অন্য কোনো কালি না, কালো কালি দিয়ে ভালো করে এইভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা লিখবে এবং কভার পেজটা সুন্দর করে গুছিয়ে নির্ভুলভাবে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব কিছু তোমাদের সরবরাহ করেছে। তোমরা একটু সুন্দরভাবে ভালোভাবে এইটাকে অ্যাসাইনমেন্টটাকে উপস্থাপন করার চেষ্টা করবা। তাহলে এই পর্যন্ত, এই বলে আমার ক্লাসটা আজকে মতো শেষ। তোমরা একটু মনোযোগ সহকারে এটা দিও। পরবর্তীতে আবার কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ।